ঈর্ষা আর হিংসা হাত ধরাধরি করে শুধু নিজের কাছের মানুষের রূপ ধরি কেন আসে বলুন তো? খুব মন খারাপ হতো আগে, জানেন। মা একদিন বলল, মানুষ যারা কাছে আছে তারাই তো কাছ থেকে জানতে পারে, তাই তারা ঈর্ষা করে তোমার গুণকে, তোমার মানুষকে কাছে করে নেওয়ার এই স্বভাবকে। আস্তে আস্তে মানুষ একা হতে হতে যত উপরে ওঠে তত একা হয়ে যায়। শীর্ষে মানুষ একাই বসে, জঙ্গলে সিংহ যেভাবে থাকে, আর কুকুর কিভাবে থাকে নিশ্চয়ই জানো। আজকাল একা থাকার নেশায় আমি বুঁদ হয়ে থাকি। বেশি কথা বললে চিন্তার গভীরতা হারিয়ে ফেলি, বা বেশি কথা বললে চিন্তার গভীরতা হারিয়ে যায়। সারাক্ষণ যাদের দেখি ফোনে কথা বলতে কারো না কারোর সঙ্গে, মানে দেখলে মনে হয় এরা এক মুহূর্ত একা থাকতে পারে না। নিজেদেরকে কখনো ভিতর থেকে চেনার দরকার বা প্রয়োজন বা ইচ্ছে কোনোটাই এদের হয়নি। আর এখন যখন দেখি আমার এই ইউটিউবের সংসার এত বড় হয়ে গেছে, এত মানুষ আমার নিজের করে নিয়েছে, তখন আর এই একা থাকাটাও আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তির সমান। আপনাদের ভালোবাসা আমার একমাত্র পাথেয়। সঙ্গে থাকবেন। আজকে আমি যে গল্পটা পড়তে চলেছি সে গল্পের নাম ঘুমন্ত ভয়। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। তাহলে চলুন শুরু করা যাক। এই গল্পটা পড়া একটু অন্যরকম হবে, আর আমি সেই পড়ার জন্য ধন্যবাদ দিতে চাই চন্দ্রিকা সেন দিদিকে, যিনি আমাকে গল্প পড়ার এই কৌশলের কথা বলেছিলেন আমার একটা গল্পে কমেন্ট করে। শুনতে থাকুন, ভালো থাকুন। যদি আমার পড়া ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। ঘুমের মধ্যেই শব্দটা শুনতে পাচ্ছিল সুপ্তি। ডাইনিং স্পেসে কে যেন এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। আচমকা শব্দটা জোর হতেই তন্দ্রা কেটে গেল। কে 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 যেন ধাক্কা খেল ফ্রিজে। সুপ্তি কান খাড়া করে রইল। পা ঘষে ঘষে কেউ রান্নাঘরের প্যাসেজের দিকে যাচ্ছে, আবার ফিরল। হুড়মুড় করে চেয়ার পড়ার আওয়াজ, স্টিলের গেলাস গড়িয়ে গেল। তীব্র আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সুপ্তির। মশারির চালে ফের বেড সুইচটা খুঁজল এলোপাথারি। সভায় ধাক্কা দিল মৃন্ময়কে। এই শুনছো, তাড়াতাড়ি ওঠো, ওঠো না। মৃন্ময় ক্লান্তিহর গভীর ঘুমে অচেতন। মশারির চাল বার কয়েক খামচানোর পর সুপ্তি সুইচ পেল হাতের মুঠোয়। উজ্জ্বল আলোয় মনে হলো সাহসটা কিছুটা ফিরল। কাঁপা গলায় চিৎকার করার চেষ্টা করল। কে কে ওখানে? আর শব্দ নেই। আগন্তুক থমকেছে বোধহয়। সুপ্তি মৃন্ময়কে খামচে ধরল। শুনো না, এই ওঠো না। কয়েকবার ঝাঁকুনি খেয়ে তবে মৃন্ময় জাগল। কি হয়েছে? কে যেন আওয়াজ করছে বাইরে, শোনো। সঙ্গে সঙ্গে আর একটা চেয়ার পড়ার শব্দ। মৃন্ময় ধরফর করে উঠে বসল বিছানায়। কিসের আওয়াজ? বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে হচ্ছে। ইঁদুর বেড়াল কিছু ঢুকেছে বোধহয়। কি করে ঢুকবে? চারদিক তো বন্ধ। তাই তো। দুহাতে মশারি তুলে মৃন্ময় নামলো খাট থেকে। পিছন পিছন সুপ্তি। বেড়াল না পারলে মানুষই বা পারবে কি করে? ঢুকতে গেলে জালনার কাঠ গ্রিল সব ভাঙতে হবে আগে। এক যদি বাথরুমের স্কাইলাইট দিয়ে। শোবার ঘরের পরে ডাইনিং স্পেস, উল্টো দিকে তুতুমিতুর ঘর, এপাশে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের মুখোমুখি সরু প্যাসেজ, রান্নাঘর, বাথরুম। একেবারে কম্প্যাক্ট ফ্ল্যাট। কোনোভাবেই কারুর ঢোকার উপায় নেই, যদি না বাইরের দরজা খোলা থাকে। ডাইনিং স্পেসের আলো জ্বালিয়ে ভালোভাবে দেখল মৃন্ময়। কেউ নেই তো। ড্রয়িং রুম খুঁজে প্যাসেজের দিকে গেল। না, কারুর চিহ্ন কোথাও নেই। রান্নাঘর দেখল, বাথরুম, দরজা, জানলা ভালোভাবেই বন্ধ। সব কিছুই দেখল, তবে চারদিকে ঘুরে মৃন্ময় ডাইনিং স্পেসে ভুরু কুঁচকে দাঁড়িয়ে যখন সুপ্তি আবিষ্কার করল মেয়েটাকে। কাঁচের বাসন রাখার আলমারিটার পাশে, দেওয়াল আর আলমারির মধ্যবর্তী ফালি কোণটুকুতে গুটিসুটি মেরে।
দেওয়ালে হেলান দিয়ে নিঃসাড়ে ঘুমোচ্ছে। আরে, এর কথা তো এতক্ষণ খেয়াল হয়নি। সবে কাল দুপুরে এসেছে বলেই হয়তো মেয়েটার অস্বস্তির কথা ঘুম চোখে ভুলেই গেছে দুইজনে। কিন্তু এখানে এলো কি করে? ওকে তো শুতে দেওয়া হয়েছিল বাথরুম রান্নাঘরের সামনের প্যাসেজটায়। একজন শোয়ার পরেও ওখান দিয়ে যাতায়াত করতে অসুবিধে হয় না। প্রথম রাত বলে মশারি দিতে পারেনি, ঠিক করেছিল পরে যা হোক ব্যবস্থা করে দেবে। সুপ্তি মৃন্ময় মুখ চাওয়াচাওয়ি করল কয়েক মুহূর্ত। সুপ্তি এগিয়ে গেল দুপদা, উবু হয়ে বসে পড়ল মেয়েটার সামনে। এই ভাদুরী, এই কিরে, এখানে এভাবে ঘুমোচ্ছিস কেন? অবিরাম ধাক্কায় চোখ খুলল মেয়েটা। বোবা ঘুমন্ত চোখে উদ্দেশ্যহীনভাবে সুপ্তির মুখের উপর ঘুরল 2-4 সেকেন্ড, আবার বন্ধ হলো। কাঠির মতো সরু শীর্ণ ঘাড় ঝুলে পড়ল বুকের উপর। এই ওঠ, উঠে পড়, নিজের জায়গায় গিয়ে শুবি যা। মেয়েটার নিঃশ্বাস ঘনতর হলো। এই রে, এই ভাদুরী, ওঠ রে, এই ভাদুরী, ভাদুরী, বিছানায় শুবি যা। সুপ্তির স্বর এবার সামান্য নরম। মেয়েটা চোখ বন্ধ করেই উঠে দাঁড়ালো। চোখ বন্ধ, মাতালের মতো কয়েক পা এগুলো। মৃন্ময় হাঁ হাঁ করে উঠল। পড়ে যাবি যে, চোখ খুলে হাঁট। ভাদুরী চোখ খুলল না। সেভাবেই ঘাড় ঝুলিয়ে টলমল পায়ে ঠিক পৌঁছে গেল প্যাসেজে, নিজের বিছানার কাছে। 17 ইঞ্চিতে হাঁটু মুড়ে কুকড়ে মুকড়ে শুয়ে পড়ল। কি যেন বলল বিড়বিড় করে, বোঝা গেল না। বলতে বলতে তলিয়ে গেছে গাঢ় নিদ্রায়। ঘরে ফিরে সুপ্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাব্বা, যা ভয় পেয়েছিলাম। ঢকঢক করে জল খেয়ে ঢুকে পড়ল মশারির ভিতর। আশ্চর্য, ও বিছানা ছেড়ে ওখানটায় গিয়ে শুয়েছিল কেন বলো তো? মশা টশা কামড়াচ্ছে বোধ হয়। মৃন্ময় বড় হাই তুলল। যা, এমন কিছু মশা নেই। দেশে যেন ওরা কত মশারির ভিতরে শোয়। কি করে জানলে শোয় কিনা? জানি। সুপ্তির সামান্য ঝাঁঝ এলো গলায়। কালকের আগে ট্রাঙ্ক থেকে পুরনো মশারি বার করতে পারবো না। মৃন্ময় আর জবাব না দিয়ে পাশ ফিরে শুল। সুপ্তি বসেই রইল। আমার মনে হয় ভয়টয় পেয়েছে। নতুন জায়গা, প্রথম রাত তো, বাড়ির সকলকে ছেড়ে। হতে পারে। মৃন্ময় পাশ বালিশ জড়ালো আয়েশ করে। ভালো করে খোঁজ টোজ নিয়ে নিয়েছ তো? সুপ্তি একটু অন্যমনস্ক যেন। মেয়েটা ডাইনিং স্পেসে অন্য কোনো উদ্দেশ্যে ঘুরছিল না তো? না না, তাহলে ওভাবে ঘুমিয়ে পড়বে না। ছেলে মানুষ মেয়ে। শোবার সঙ্গে সঙ্গে মৃন্ময় ঘুমিয়ে পড়েছে। সুপ্তির ঘুম এলো না অনেকক্ষণ। ভাবছিল, আজই দুপুরবেলা সবে তখন একটু গড়িয়ে নিচ্ছে। 3টে নাগাদ উঠে মিতুকে স্কুল থেকে আনতে যাবে, তখন ওই মেয়েটাকে নিয়ে এলো নিমাইয়ের মা। বৌদি, তুমি রাত দিনের লোক খুঁজছিলে, এই নাও, তোমার জন্য নিয়ে এলাম দেশ থেকে। ও মা, এ তো একেবারে বাচ্চা, এ কি কাজ করবে? বাচ্চা কি গো, এই ভাদ্রে 12 পুরে 13 পড়েছে। নিমাইয়ের মা চোখ ঘুরিয়েছিল। গরিবের ঘরে তেমন খাওয়া দাওয়া জোটে না তো, একবেলা খায় তো, একবেলা উপোস। বার আসবে কোথা থেকে? যা, 13 কি বলছো? হ্যাঁ গো বৌদি, বিশ্বাস করো, আমার জ্ঞাতি দেওরের মেয়ে। একে নিয়ে মোট 6টা মেয়ে দেওরের, শেষে এক ছেলে। তা এ ধরো গিয়ে 3 নম্বর। আগের দুটোর এখনো বিয়ে দিতে পারেনি, দেবে থেকে? নিজেদেরই পেছনের কাপড় নেই। যেটুকুন জমি ছিল তা এর মা রোগে পড়াতে সেটুকুনও গেছে। দিনমজুর খেটে বাপ একদিন আয় করে তো 2 দিন বসা। বড় কষ্টে আছে গো, নিত্য অভাব, নিত্য যাতনা। এবার দেশে ফিরে গিয়ে দেখি ঘরে ঘরে সব। হাত পা নেড়ে দেশ গ্রামের দুঃখ অভাবের কাহিনী শোনাচ্ছিল নিমাইয়ের মা। মেয়েটা তখন জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে। খসখসে কালো গায়ের রং, প্যাকাটির মতো সরু সরু হাত পা, এক মাথা চুল, রুক্ষ লালচে জটা মতন, ঝলঝলে মোটা ছিটের ফ্রক পরনে। বুকের কাছে আঁকড়ে ধরে আছেন এতটুকুন এক পোটলা। নিমাইয়ের মায়ের কথার ফাঁকে মেয়েটাকে আলগোছে দেখে নিচ্ছিল সুপ্তি।
এত রোগা যে মনে হয় শরীর গড়তে গিয়ে হাড়ের খাঁচায় শুধু চামড়া দিয়েছেন ঈশ্বর। শিখিয়ে নিলে এদের দিয়েই অবশ্য ভালো কাজ করানো যায়। কাজ টাজ সব করতে পারবে তো? দেখো। কেন পারবেনি? একটু দেখিয়ে শুনিয়ে দেবে। কত দিতে হবে? সে তুমি বিচার করে যা দেবে তাই। তবু তুমি বলো। আচ্ছা 100 দিও। ওরে বাবা, 100? অত আমি দিতে পারবো না। তার উপর আন করা একেবারে, সব শেখাতে হবে। পারবে কিনা তাও জানি না। সুপ্তি মাথা নেড়েছিল। এখন 70-এর বেশি পারবো না। বেশ, তাই দিও। তবে আর কটা টাকা বেশি দিলে পরিবারটার বড় উপকার হতো গো। বড় কষ্টে আছে সব। সাত করে কি কেউ আর নিজের মেয়েকে দূর বিদেশে খাটতে পাঠায়? সুপ্তি আবার ভালোভাবে জরিপ করেছিল মেয়েটাকে। কিরে, সব কাজ করতে পারবি তো? খাবার জল আনা, মশলা করা, ঘরদোর ঝাড়া, টুকটাক ফরমাইশ পারবি তো? সঙ্গে সঙ্গে মেয়েটির চিবুক প্রায় বুক ছুঁই ছুঁই। কি নাম তোর? উত্তর নেই। কিরে, নাম বলবি তো? নিমাইয়ের মা ঠেলা দিচ্ছিল। লজ্জা কিসের? মামির কাছে ভালো হয়ে থাকবি, কথা শুনবি। দেখবি তাহলে কত কিছু দেবে মামি। জামা, প্যান্ট, চুড়ি। না জিজ্ঞেস করে কিছুতে হাত দিবি নে, বদনাম যেন না হয়। মেয়েটার চোখ ছাপিয়ে তখন অঝরে জল নেমেছে। শব্দহীন গাঢ় কান্না। সুপ্তির মায়া হয়েছিল। আহা, কতটুকুন একটা মেয়ে, তুতুর সমবয়সী প্রায়, বিদেশ বিভুঁইয়ে একা একা চাকরি করতে এসেছে। তুতুটা এখনো এক রাত্রিরও সুপ্তিকে ছেড়ে থাকতে পারে না। এক গ্লাস জলও গড়িয়ে খেতে শেখেনি। স্কুলে যাবার সময় জামা জুতো এগিয়ে দিতে হয়। সুপ্তি পাশ ফিরে শুলো। একটা রাত দিনের লোকের বড় দরকার ছিল। একা হাতে সব সামলে ওঠা যায় না। শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কদিন লাগবে ঠিকই, মনে হয় শিখে যাবে। বেশ তো রুটি বেলে দিল সন্ধ্যাবেলা। তবে হ্যাঁ, একটু চোখে চোখেও রাখা দরকার। গেঁয়ো ভূত আর যাই হোক, এভাবে রাত বিরেতে উঠে খাবার ঘরে ঘুরে বেড়াবে, এটাও তো ঠিক না। কালই মশারির ব্যবস্থা একটা করতে হবে। মশারির ব্যবস্থা হলেও সমাধান কিন্তু হলো না। দুদিন পরই মাঝরাতে আবার সেই শব্দ ডাইনিং স্পেসে। খটাখট চেয়ার পড়ার আওয়াজ। সুপ্তির সঙ্গে মৃন্ময়েরও ঘুম ভেঙেছে আজ। মেয়েটা আবার উঠে এসেছে নাকি বিছানা ছেড়ে? তাই তো মনে হচ্ছে। কি ব্যাপার বলো তো? বাইরের দরজায় তালা বন্ধ করেছ? বাইরের দরজায় কবে তালা লাগাই আমরা? লাগিও না, টের পাবে একদিন। মৃন্ময় চিত হয়ে শুল। আমাদের অফিসের চক্রবর্তীর কি হয়েছিল জানো তো? কাজের লোক রাতারাতি নিঃশব্দে গোটা বাড়ি একেবারে সাফ করে দিয়ে। যা, ওসব কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না। মুখ দেখলেই বোঝা যায়। ভালো। মৃন্ময়ের স্বরে হালকা ব্যঙ্গ। এখন দেখো উঠে তিনি কি করছেন। সুপ্তি পর্দা সরিয়ে ডাইনিং স্পেসে এলো। অন্ধকার ছমছম করছে চারদিকে। দেওয়াল হাতড়ে হাতড়ে আলো জ্বালল। টেবিলের বুকে তুতুর চেয়ারটা উবুড় হয়ে পড়ে আছে। টেবিলে ইঁটো থালাবাটি গেলাস। টিটিক টিক শব্দে ফ্রিজটা চলে উঠল। নির্জনতায় শব্দটা এত বেশি কানে লাগে। এগিয়ে গিয়ে প্রথমেই কাচের আলমারির পাশটা দেখল। নেই তো। পা টিপে প্যাসেজে এলো। বিছানা খালি। আধো অন্ধকারেও পরিষ্কার বোঝা যাচ্ছে। গেল কোথায়? অকারণে ফ্রিজ খুলে বন্ধ করলো একবার। বাথরুমে গেছে? বাথরুমের দরজা তো খোলা। দ্রুত পায়ে বাইরের ঘরে এলো। আলো জ্বালিয়ে শ্বাস ফেলল বড় করে। নিশ্চিন্ত। বাইরের দরজা বন্ধ। ছিটকিনি খিল 2 তোলা। মেয়েদের ঘরে গিয়েছে কি? ঠিক যা ভেবেছিল তাই। তুতুমিতুর খাটের সামনে আবছায়ায় অশরীরী আত্মার মতো দাঁড়িয়ে স্থির। এই ভাদুরী, এ ঘরে কি করছিস? চিৎকারেও ছায়া নড়ল না একটুও। সুপ্তি আলো জ্বালল। তুতুমিতু অঘরে ঘুমোচ্ছে। ওদের বিছানার সামনে দাঁড়ানো ভাদুরীও ঘুমন্ত। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে ঘুমাচ্ছে মেয়েটা? সত্যি ঘুমোচ্ছে নাকি ভান করছে? কি মতলব আছে? সুপ্তির সন্দিগ্ধ চোখ নিষ্পলক। আশ্চর্য, সত্যিই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে মেয়েটা। আলতো ঠেলা দিতেই চমকে তাকালো। পরক্ষণে চোখ বন্ধ। জড়ানো স্বরে কি যেন বলছে, বোঝা যাচ্ছে না।
সুপ্তি মেয়েটার কাঁধ ধরে ঠেলা দিল। কি বলছিস? কি হয়েছে তোর? বাক্যগুলো স্পষ্ট নয়, স্খলিত কটা শব্দ শুধু বোঝা গেল। বিছানা, গদি, হাওয়া, মা, আদর। খুব হয়েছে, যা নিজের জায়গায় যা। সুপ্তি হাত ধরে টানল। অবিকল আগের দিনের মতো শূন্য দৃষ্টিতে মেয়েটা তাকিয়ে রইল কয়েক পলক। চোখ বুঝেই টলতে টলতে ফিরে গেল প্যাসেজের দিকে, সেদিনের মতোই। ঘরে ফিরে নিশ্চিন্ত মুখে ড্রেসিং টেবিলের সামনে বসে রইল সুপ্তি। কি হয় মেয়েটার রাত্রিবেলা? এমনি তো সারাদিন দিব্যি চুপচাপ, খুবই শান্ত, কাজ শেখার আগ্রহও আছে। ও মামি, গ্যাস কি করে ধরায় গো? জলের বোতলগুলো ফ্রিজে তুলে দেবো মামি, নিচের তাকে? ভাষায় যে কত অপভ্রংশ, কত বর্ণ বিপর্যয়। তুতু হেসে কুটিপাটি যায়। ফ্রিজ না রে ভাদুরি, ফ্রিজ বল, ফ্রিজ। মিতু শেখায়। স্যালাস নয়, স্যালাড। ভাদুরি প্রাণপণে অনুকরণের চেষ্টা করে। রোগা মুখের কালো দুই চোখ তারার মতো জ্বলতে থাকে তখন। তুতু মিতুর সঙ্গেও ভাব হয়েছে বেশ, ফাঁক পেলেই ওদের সামনে ঘুরঘুর করে। ওরা পড়তে বসলে মাটিতে বসে বাবু হয়ে। আমিও পড়তে জানি। ছোট্ট মিতু উৎসাহিত হয়, সত্যি? পড়তো এটা কি? ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে অক্ষরটাকে দেখে তখন, পুরনো পরিচিত কাউকে চিনে নেওয়ার মতন। এটা হলো চ, আকারে চা। মূর্ধন্য স, আকারে হয় চাষা। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তুই স্কুলে পড়েছিস কখনো? ক্লাস 3-তে উঠেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি। কেন? আমরা যে বড় গরিব, স্কুলে গেলে ঘরের কাজ কে করবে? দিদিরা যায় বাইরে খাটতে, মাকে কে দেখবে, ভাই বোনদের কে দেখবে? এখন তাহলে কে দেখছে তাদের? এ কথার উত্তর বোধ হয় ভাদুরির জানা নেই, চুপ করে থাকে। তুতু টিচারের মতো মুখ করে। ঠিক আছে, এবার থেকে আমার কাছে পড়বি তুই। আমি তোকে ইংলিশ শিখিয়ে দেব। ঠিক তখনই সুপ্তি হয়তো ডেকে ওঠে, ভাদুরি এদিকে আয়, দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে যা দেখি। বিনা বাক্য ব্যয়ে উঠে আসে মেয়েটা, সঙ্গে সঙ্গে মন দিয়ে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করে। সব ঠিক ঠিক মন মতো হয় না সুপ্তির, না হোক, কাজে সাহায্য তো হয়ই, তাই অনেক, আস্তে আস্তে দক্ষ হয়ে যাবে। সুপ্তি ড্রেসিং টেবিলের সামনে থেকে বিছানায় ফিরল। সবই ঠিক আছে, শুধু মেয়েটা রাত্রে কেন যে ওরকম করে, কি সব বিড়বিড়ও করছিল, মেয়েদের ঘরে গিয়ে কেন দাঁড়িয়েছিল, হিংসে করছে তুতু মিতুকে? শুয়ে শুয়ে আপ্রাণ বিশ্লেষণ করার চেষ্টা করছে সুপ্তি। তখন ভাদুরীকে দুধ দেয়নি বলেই কি? তুতু মিতু তখন খেতে বসেছে টেবিলে, পাশে দাঁড়িয়ে ভাদুরী, উল্টো দিকের চেয়ারে বসে আছে সুপ্তি, বকছে তুতুকে। না, তোমাকে দুধ খেতেই হবে, খাও। প্লিজ মা, ভাল লাগছে না। কোনো কথা নয়, খেয়ে নাও। একটুও ফেলবে না। তুতু অভ্যেসের মতো ওয়াক তুলল। ভাদুরীর হিন্দেলিয়ামের থালায় গোটা চারেক রুটি দিল সুপ্তি, সঙ্গে তরি তরকারি, এক টুকরো মাছও। যা, তুই খেয়ে নেগে যা। বাধ্য মেয়ের মতো রান্নাঘরে যাচ্ছে ভাদুরী। চকিতে মিতু পাকার মতো বলে উঠল, ভাদুরীকে একটু দুধ দাও না মা। মিথ্যে চোখ পাকাবার চেষ্টা করল সুপ্তি। তুতুর চোখে অনুরোধ, আমার থেকে দেবো মা? নাটা যে কি বেশি জোরে বলে ফেলেছিল সুপ্তি, তাই বুঝি ভাদুরীর অভিমান হয়েছে? সুপ্তি পাশ ফিরে মৃন্ময়কে ঠেলল। শুনছ? মৃন্ময় জেগেই ছিল বোধ হয়, এক ডাকে সাড়া মিলল। কোথায় ছিল? তুতু মিতুর ঘরে। সুপ্তি ঢোক গিলল। কি করছিল? ঘুমোচ্ছিল সেদিনের মতোই, দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়েটা বোধ হয় সামন বুলিস্ট, বুঝলে, কিংবা সামনোইলোকোয়েন্ট। মানে? মানে ওই যারা ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে কিংবা কথা বলে, তারা কি খুব বিপজ্জনক? না না, এটা এক ধরনের ডিজিজ। মৃন্ময় ছুল বউকে।
দেখাই যাক না আর কয়েকদিন, ঘুমিয়ে পড়ো। দেখবো বলা সহজ, সত্যি দেখা সহজ নয় মোটেই। ভাদুরী ধীরে ধীরে একটা জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে। সুপ্তির কাছে তো বটেই, মৃন্ময়ের কাছেও। ইদানিং ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ানোর সঙ্গে কথাও বলে বেড়াচ্ছে। হঠাৎ হঠাৎ চিৎকারও করে ওঠে, খারাপ গালাগালি দেয়, ঘুমিয়ে ঘুমিয়ে হাত পা ছোড়ে। সেদিন ড্রয়িং রুমের টিভিটা ভেঙে ফেলেছিল প্রায়। সুপ্তি মৃন্ময় দুদিক থেকে ধরে কোনো রকমে সামলাতে পেরেছে। তুতুমিতু ভয়ে হতবাক। এই ভাদুরী, করছিস কি? ভাদুরী তখন লাথি ছুটছে টিভির দিকে। নাচ গান যাত্রা, সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিয়েছিল সুপ্তি। তাতেই কাজ হলো। শূন্য দৃষ্টিতে দেখল খানিকক্ষণ, যেমন দেখে। তারপর টলে টলে চলে গেছিল নিজের বিছানায়। মৃন্ময় ভীষণ বিরক্ত। অনেক হয়েছে, তারাও এবার। কোত্থেকে একটা পাগল জুটিয়েছ। যথার্থই কি পাগল? যে মেয়ে সারাদিন এত ঠান্ডা, সে রাত্রে এমন হিংস্র হয়ে ওঠে কি করে? ঘুমের ঘোরে। সকাল হলে নিজেই কিন্তু মনে করতে পারে না। সুপ্তি কতভাবে প্রশ্ন করে দেখেছে। না, রাতের আচরণে দিনে কোনো কিছুতেই স্মরণে আসে না ভাদুরীর। সত্যি করে বল না, কেন অমন করিস? ভাদুরী ফ্যাল ফ্যাল করে তাকায়। তুই কি আগেও ঘুমের মধ্যে হাঁটতিস এরকম? কথা বলতিস? জানি না তো। দিন কুড়ির মধ্যে বেশ কাজকর্মে দক্ষ হয়ে উঠেছে ভাদুরী। সুপ্তিকে আর বলতে হয় না। পাকা গিন্নির মতোই নিজেই সব গুছিয়ে কাজ করে। খেলা করে তুতুমিতুর সঙ্গে, গল্প করে, সাজিয়ে কথা বলতেও শিখেছে। জানো মামি, তোমাদের রান্না যেমন সুন্দর হয়, আমাদের তেমন হয় না। হবে কি করে বলো? তোমাদের মতো তেল মশলা তো পড়ে না। কি স্বাদ তোমার তরকারিতে, কি সুন্দর বাব্বা। একদিন বলল, ও মামি, আমাকে একটা তুতো দিদির পুরনো সালোয়ার কামিজ দেবে? দেবে বলেছিল সুপ্তি। তবুও কেন যে তুতুর নতুন কামিজটা কুটি কুটি করে ছিঁড়ল ভাদুরী। ঘর থেকে বেরিয়ে আসতে যেটুকু সময়, তার মধ্যে প্যাসেজের তারে ঝোলানো কামিজটাকে 4 টুকরো করে ফেলেছে। ওই সব সময় কি ভীষণ শক্তি যে আসে মেয়েটার গায়ে। আরেকদিন রাতে আক্রোশ গিয়ে পড়ল মিতুর ড্রয়িং খাতা আর কমিক্সগুলোর ওপর। ঘুমের ঘোরেই টেনে বার করেছে মিতুর টেবিল থেকে। মিতু জেগে উঠে কেঁদে কেটে একসা। ভাদুরীর যথারীতি সকালে কিচ্ছু মনে নেই। আমি ছিঁড়েছি? এমা, কখন গো মামি? সুপ্তি ভেঙচে উঠেছিল। জানো না, যেন ন্যাকামি করো না তো। ব্যাস, তারপর সারাদিন কি করুণ মুখ মেয়েটার। কাচুমাচু মুখে একবার মিতুর কাছে ক্ষমা চায়, একবার সুপ্তির কাছে। মৃন্ময় পর্যন্ত বলে ফেলেছিল, থাক, আর কিছু বলো না। মেয়েটা সত্যি ডিজিজড। সাইকায়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে একবার চিকিৎসা করানোর দরকার। অনেক ভেবে শেষ পর্যন্ত নিমাইয়ের মাকেই খবর পাঠালো সুপ্তি। যাক বাবা, ঘরের মেয়ে ঘরে ফিরে যাক। সুপ্তির একটু অসুবিধে হবে, কদিনই অভ্যেস খারাপ হয়ে গেছে বেশ। তবে সুখের থেকে স্বস্তি ভালো। ভাদুরী কাল চলে যাবে। রাতের আতঙ্ক কাল থেকেই শেষ। তবু কিছুতেই নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারছিল না সুপ্তি। না, ঠিক ভাদুরীর জন্য সজাগ নয়। বুকের ভিতরে কোথাও যেন একটা বিশ্রী অস্বস্তি। নিমাইয়ের মা প্রথমটা সব শুনে একেবারে থ। বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে দাঁড়িয়েছিল। তারপর ডাকলো ভাদুরীকে। কিরে, এটা যা বলছে সত্যি? ভাদুরী ঠিক প্রথম দিনের মতোই ঘাড় ঝুলিয়ে দিল। সেদিনের মতো হা ঘরে চেহারা তার আর নেই। কদিন পেট ভরে খেয়েছে, বেশ চকচকে, জড়তাও নেই আগের মতো। শুধু কেঁদে ফেলল টপ টপ করে। জানি না। জানি না তো এরা বলছে কেন? সত্যি জানি না। মেয়েটা ফুঁপিয়ে উঠল। নিমাইয়ের মার চোখ মুখ আরো কঠিন তখন। ঘুরে তাকিয়েছে সুপ্তির দিকে। মিথ্যে বদনামকে আমরা বড় ভয় পাই বৌদি। ও বলছে কিছু জানে না, এদিকে তুমি বলছো। সুপ্তি রেগে উঠল ঝপ করে। আমি কি মিথ্যে বলছি নাকি? তুমি বাপু কালই নিয়ে যাও ওকে, আমার দরকার নেই। এরপর সারাটা দিন ধরে কি কান্না মেয়েটার। খেলো না, দিল না, ভেজা মুখে বসে রইল রান্নাঘরে। সুপ্তিও সাধাসাধি করেনি। থাক, যেমন আছে নিজের মনে। মিতুটাই স্কুল থেকে ফিরে গন্ডগোল পাকিয়ে দিল সব। কেন তোমরা তাড়াচ্ছ মা ভাদুরীকে? কেন ওকে ডাক্তার দেখালে না? কিছুতেই বোকা মেয়েটাকে সামলানো যায় না।
সুপ্তি মিথ্যে চোখ পাকালো। সবসময় পাকা পাকা কথা বলো না তো, যা বোঝো না। মিতু তবু কেঁদে অস্থির। তোমরা ভালো না, একটুও ভালো না। ওইটুকুনি 7 বছরের মেয়ে কেন বলল ও কথা? ধুত, একটা পুঁচকে মেয়ের কথায় অত পাত্তা দেওয়ার কোনো মানে হয়? তবুও মনটা কেন খচখচ করে? কেন ভয় করে ভাদুরীকে, ভাদুরীর অসুখে? তবে কি? ছটফট করতে করতে মৃন্ময়কে ঝালা দিল সুপ্তি। এই শুনছো, শোনো না। কি হলো? সুপ্তির স্বর কেঁপে গেল। আমরা কি ভাদুরীর চিকিৎসা করাতে পারতাম? আহ, ঘুমোও তো। মৃন্ময় প্রচণ্ড বিরক্ত। বাজে চিন্তা ছাড়ো। বলো না। না, পারতাম না। পৃথিবী শুদ্ধ লোকের চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব নয়। সুখে থাকতে ভূতে কিলোয়নি আমাকে। এবার ঘুমো। ঘুম আসছে না। মৃন্ময় এবার এদিকে ফিরল। কি চাও তুমি বলো তো? শান্তি নাকি অশান্তি? কেন? শোনো। মৃন্ময় আলতো হাত রাখল সুপ্তির পিঠে। মিছিমিছি মৃদুর মতো মন খারাপ করো না। খারাপ আমারও লাগছে, কিন্তু কিছু করার নেই। মেয়েটা দিনে দিনে যা বেড়ে উঠছিল। এমনিতে কত শান্ত। ওরা ওরকমই। কে যে কেমন! বলতে বলতে সুপ্তিকে কাছে টানল মৃন্ময়। তোমার অসুবিধে হবে ঠিকই, তবুও কত নিশ্চিন্ত হওয়া যাবে বলো তো? কাল রাত থেকে আর। সুপ্তি কোনো কথা বলল না। মৃন্ময়ের সঙ্গে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তেও মন পড়ে আছে বাইরের দিকে। আজ রাত্রে আরও ভয়ঙ্কর কোনো প্রতিবাদ জানাবে কি ভাদুরী, শেষবারের মতো? না, ভাদুরীকে তার নিজস্ব জায়গায় পাঠিয়ে দেওয়াই ভালো সময় থাকতে থাকতে। তাতেই হয়তো মঙ্গল সকলের, সুপ্তির, তুতু মিতুর, মৃন্ময়েরও। হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প ঘুমন্ত ভয়। কেমন লাগলো এই গল্প পড়ার স্টাইলটা? যেটা আপনাদের ভালো লাগবে বলবেন। আমি দুরকমভাবেই পড়ার চেষ্টা করব। আমার দুরকমভাবে গল্প পড়তে এবং শুনতে দুটোই ভালো লাগে। একটু এক্সপেরিমেন্ট করা আর কি। তাহলে সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আর দেখা হবে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা পর্বে। টাটা, আজ তাহলে আসি।